উনি একটা উস্কানি দিয়ে গেলেন। পশ্চিমবঙ্গের মাটিতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সংগঠিত হয়, যদি কোনো রকম বিশৃঙ্খলা, যদি কোনো রকম বিক্ষোভ, যদি কোনো রকম অশান্তির তৈরি হয়, প্রচুর মসজিদ গড়ে উঠেছে, এগুলো জিহাদি তৈরির কারখানা। এই মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে, মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তসলিমা নাসরিন যে কথা বলেছেন, তিনি স্বাধীন মত প্রকাশের অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে, সেখান থেকে উনি বলেছেন, কিন্তু এর মধ্যে দিয়ে উনি একটা উস্কানি দিয়ে গেলেন। একজন বিদেশি রাষ্ট্রের নাগরিক, তিনি আমাদের দেশে এসে একটা বিশৃঙ্খলা, একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে তার উস্কানিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে। যদি এই তসলিমা নাসরিনের এই মন্তব্যকে হাতিয়ার করে, এই মন্তব্যটাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সংগঠিত হয়, যদি কোনো রকম বিশৃঙ্খলা, যদি কোনো রকম বিক্ষোভ, যদি কোনো রকম অশান্তির তৈরি হয়, আমরা আশা করব এমন কিছু হবে না, কিন্তু যদি কোনো অশান্তি তৈরি হয় তাহলে তার সম্পূর্ণ দায় তসলিমা নাসরিনকে নিতে হবে এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে নিতে হবে। আর তসলিমা নাসরিন যে কথাটা বলে গেছেন, এ কথাটা উনি ওনার মতো করে বলে গেছেন। আসলে তসলিমা নাসরিন মহিলাটাই একটা উস্কানিমূলক কথা বলেন। ওই মহিলাটাই একটা অসভ্য, বর্বর, একটা হিংস্র মহিলা। আমরা দেখেছি তসলিমা নাসরিন যেখানে বক্তব্য দিচ্ছিলেন, সেইখানেতে দাঁড়িয়ে আমার দেশের নাগরিক, আমার পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের সুশীল সমাজের একজন সদস্য কবি জয় গোস্বামীকে সেখানে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিশৃঙ্খলা করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে। তাহলে এর থেকেই প্রমাণিত হয়, এর থেকেই প্রমাণ হচ্ছে যে আমার দেশের যারা সুশীল সমাজ, আমার দেশের, আমার বাংলার যারা বুদ্ধিজীবী সমাজের সদস্য, যারা মুক্তমনা, তাদেরকে অপমানিত হতে হচ্ছে। অথচ বিদেশি রাষ্ট্রের একজন নাগরিকাকে নিয়ে ধেই ধেই করে বিজেপি নাচন কুদন করছে। এর দ্বারাই পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি আসলে কতটা আমাদের প্রতি দায়বদ্ধশীল, আমাদের প্রতি আনুগত্যশীল, আমাদের প্রতি দায়িত্বশীল। এটা প্রমাণ হয়ে গেল। কারণ জয় গোস্বামীকে অপমানিত হতে হলো, জয় গোস্বামীকে হেনস্থার শিকার হতে হলো, জয় গোস্বামীকে আমার পশ্চিমবঙ্গের কবি, আমার পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সমাজের একজন সদস্য, একজন গুণীজন, একজন প্রবীণ, একজন সুশীল সমাজের মানুষ, তাকে অপমানিত হতে হচ্ছে। অথচ তসলিমা নাসরিনকে নিয়ে ধেই ধেই করে তার আতিথেয়তা করা হচ্ছে, তাকে আপ্যায়ন করা হচ্ছে। অবশ্যই আপ্যায়ন করা হবে, এটা নিয়ে করা হোক, এটা কোনো রকম বিরোধিতা করছি না। কিন্তু আমার রাজ্যের যিনি সুশীল সমাজের মানুষ, আমার রাজ্যের যিনি কবি, তাকে অপমানিত করা হবে, এটা প্রত্যাশিত, এটা আশা করা যায়। এর থেকেই বিজেপির আসল যে রূপ, সেই রূপটা প্রমাণ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আসলে তসলিমা নাসরিন প্রসঙ্গে তেমন কিছু বলার নেই, কিন্তু যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন বা তিনি তার বক্তব্যে জানিয়েছেন, এখন বিষয় হচ্ছে কি, তসলিমা নাসরিন একটা বিদেশি, আমাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা দেখেছি যে এর আগে বিদেশি রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও আমাদের দেশে আশ্রয় নিয়ে আছেন। এখন তসলিমা নাসরিন সাম্প্রতিককালে এসেছেন। এখন মুখ্যমন্ত্রী হিসেবে তার যেটুকু কথা বলা দরকার ছিল তিনি সেটা বলেছেন। একটা রাজ্যের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, তিনি নিরাপত্তা এবং সুরক্ষার দিক নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকত্ব কিছু নেই এটাতে। কিন্তু বিষয় হচ্ছে কি, যেই বিজেপি বারবার, একাধিকবার, বারংবার একই কথা বলেন যে বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশি মুক্ত ভারতবর্ষ গড়ে তুলব, আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরাও ঠিক তাদের সঙ্গেই কথা একমত বা সহমত যে আমার দেশের মাটি, আমার দেশের খাদ্য, আমার দেশের বাতাস, আমার দেশের আলো, আমার দেশের সম্পদ, আমরা যারা ভারতীয়, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরাই একমাত্র ভোগ করব। সত্যিই তো কেন বিদেশি রাষ্ট্রের কোনো নাগরিক বা নাগরিকা সেগুলো ভোগ করবেন? এটার সঙ্গে আমরা সহমত, আমরা একমত। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজেপি যে কথাটা বলতেন
যে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেব, এখন যেটা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশিগুলোকেই স্বাগত জানানো হচ্ছে। সেটা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা হতে পারেন, তসলিমা নাসরিন হতে পারেন, তারা যদিও বিশিষ্টজন হতে পারেন বিশিষ্টজন, কিন্তু তারাও তো বাংলাদেশি। এখন যেটা শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন মুখ্যমন্ত্রী, যে তসলিমা নাসরিনকে বলেছেন যে আপনি যখন খুশি যে কোনো দিন যে কোনো সময় পশ্চিমবঙ্গে আসবেন, আপনার সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব আমি পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী আমি নিচ্ছি। এটা খুব ভালো কথা। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতাতে আসার পর যতগুলো পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ষণ, খুন, শ্লীলতাহানি যে কিছু ঘটনাগুলো ঘটলো, তাহলে সেই পশ্চিমবঙ্গের যারা নারী, পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলা যারা ধর্ষিতা হলেন, যারা শ্লীলতাহানির শিকার হলেন, যারা অত্যাচারের শিকার হলেন, তাহলে তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের যে একটা মানে কী বলবো, তাদের জীবনের সুরক্ষা, তাদের সম্মানের সুরক্ষা, তার দায়িত্বটা কার? শুভেন্দু অধিকারী যদি একথা পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মহিলাদেরকে আশ্বস্ত করে অভয় দিতেন যে পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, তাহলে পশ্চিমবঙ্গের মহিলারা বেশি আনন্দিত হতেন, বেশি সুরক্ষিত বোধ করতেন। আসলে পশ্চিমবঙ্গের মহিলা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা নির্বাচিত সরকার দিতে পারছে না। এখন উনি বলছেন যে বিদেশি রাষ্ট্রের নাগরিকা তসলিমা নাসরিন, তার নিরাপত্তা, তার সুরক্ষা দেবে। আসলে তসলিমা নাসরিনও বুঝতে পেরেছেন যে কতটা সুরক্ষা, কতটা নিরাপত্তা দিতে পারবেন। পশ্চিমবঙ্গের মাটি মোটেই সুরক্ষিত মাটি নয়, পশ্চিমবঙ্গের মাটি মোটেই নিরাপদ নয়। আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে। একজন নয়, দুজন নয়, 3 জন গ্রেপ্তার হয়েছে। তাহলে আমরা কি করে পশ্চিমবঙ্গের মাটিকে সুরক্ষিত মাটি, আমরা কি করে ভারতবর্ষের মাটিকে নিরাপদ মাটি বলে ভাবতে পারি? আমরা তো আতঙ্কের মধ্যে আছি। আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা আতঙ্কিত, আমরা উদ্বিগ্ন, পাশাপাশি আমরা লজ্জিত যে আমাদের পশ্চিমবঙ্গের মাটি, আমাদের ভারতবর্ষের মাটি জঙ্গি কার্যকলাপ চলছে এবং জঙ্গি প্রশিক্ষণ চলছে, জঙ্গিরা মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আইন শৃঙ্খলাটা কোথায়? এখন যতই অন্য দলকে, অন্য বিগত সরকারকে দায়ী দেওয়ার চেষ্টা করুক না কেন, যেদিন থেকে সাংবিধানিক রীতিনীতি, আইন কানুন মেনে নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে শপথ নিয়েছে, তার পরের দিন থেকে এই সরকারের দায়িত্ব রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা, রাজ্যের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা। এখন বিজেপি যতই তৃণমূলের ঘাড়ে দায় ঠেকিয়ে, তৃণমূলের ঘাড়ে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা যারা আইন নিয়ে, সংবিধান নিয়ে চর্চা করি, পড়াশুনো করি, আলোচনা করি, গবেষণা করি, ওকালতি করি, আমরা খুব ভালো করেই জানি যে এই সরকার শপথ নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন, তারপর থেকেই সেই সরকারের সম্পূর্ণ দায়িত্ব সেই রাজ্যের আইন শৃঙ্খলা, সেই রাজ্যের নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা। জঙ্গিরা মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন, জঙ্গিরা মুক্ত পরিবেশে কার্যকলাপ করে যাচ্ছেন, আর সেখানে শুভেন্দু অধিকারী বলছেন তসলিমা নাসরিনকে আমি সুরক্ষা দেব। পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা কোথায়? আজকে বারুইপুর ঘটল, বিজেপি সরকার ক্ষমতাতে আসার পর একাধিক ঘটনা, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, কলঙ্কিত ঘটনা ঘটেছে, তাদের সুরক্ষাগুলো কোথায়? পশ্চিমবঙ্গের যারা মানুষ, পশ্চিমবঙ্গের নারী, পশ্চিমবঙ্গের শিশু, পশ্চিমবঙ্গের মহিলা, তাদের নিরাপত্তা কোথায়? তাদের সুরক্ষা কোথায়? শুভেন্দুবাবু কি তাদের নিরাপত্তা দিতে পারবেন? তাদের সুরক্ষা দিতে পারলেন না, নিরাপত্তা দিতে পারলেন না, যার ফলে তারা ধর্ষিতা হলেন। একাধিক ঘটনা, একাধিক উদাহরণ আছে, একাধিক ঘটনার সাক্ষী আমরা বিজেপি সরকার ক্ষমতাতে আসার পর। সুতরাং ওসব মুখের কথা বলা যায়। আসলে বিজেপি যে কথা বলেছিল, শুভেন্দুবাবু বিরোধী দলনেতা থাকাকালীন যে কথা বলেছিলেন, আজকে মুখ্যমন্ত্রী হিসেবে তার কথার সঙ্গে, তার কাজের, তার বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। এগুলো বলেছেন, বলুক, আগামী দিনে মানুষ বিচার করবেন। আমরা আশা করব অভিন্ন দেওয়ানি বিধি যদি পশ্চিমবঙ্গের সরকার লাগু করে, আইন তৈরি করে, তাহলে আমরা আশা করব প্রত্যেকটা নাগরিকের জন্য সেই আইনটা সমান হবে। ইকুয়ালিটি বিফোর ল যেটা সংবিধানে বলা আছে, সেই যে আইন, সংবিধানের যে অনুচ্ছেদ, যে আর্টিকেল, সেটা সবার জন্যই ইমপ্লিমেন্টেশন হবে, সবার জন্যই বাস্তবায়িত হবে। সেখানে হিন্দু যেমন দেখা হবে না, মুসলমান যেমন দেখা হবে না, খ্রিস্টান যেমন দেখা হবে না, তেমন বড়লোক,
গরিব লোক, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চশিক্ষিত, নিম্ন শিক্ষিত, মধ্যশিক্ষিত, আপনার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, জেনারেল, এই কোনো কিছু, কোনো ধর্মের ভিত্তিতে, কোনো জাতের ভিত্তিতে, কোনো সম্প্রদায়ের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে, অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কোনো কিছুকেই ভিত্তি করে ডিসক্রাইমিনেশন করা হবে না, বৈষম্য করা হবে না। এটা আশা করব, যাতে সেই অভিন্ন দেওয়ানি বিধি সবার জন্যই লাগু হয়। সেটা শিডিউল কাস্ট হতে পারে, আদিবাসী হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, সবার, মুসলমান, হিন্দু, সকলের ক্ষেত্রেই যেন প্রয়োগ হয়, সকলের ক্ষেত্রেই যেন প্রযোজ্য হয়, এটা আশা করব। আবার দেখব না তো যে সেই অভিন্ন দেওয়ানি বিধিটা সবার জন্য সমান হচ্ছে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষরা তারা একটা পারিবারিক আইনে বিশ্বাস করে। আমার সংবিধান প্রত্যেকটা নাগরিককে তার নিজের নিজের ধর্ম আচরণ, তার নিজের নিজের ধর্ম প্র্যাকটিস করার অধিকার দিয়েছে। এই অধিকার প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার। এখন কারোর ধর্মে, কারোর সম্প্রদায়ে সংস্কৃতি রয়েছে, তার সংস্কৃতি কি না, তার বিবাহ সংক্রান্ত বিভিন্ন নিয়ম আছে, কারোর দত্তক সংক্রান্ত নিয়ম আছে, কারোর বিবাহ বিচ্ছেদের আলাদা নিয়ম রয়েছে, কারোর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। এই সমস্ত নিয়মগুলো বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক হয়ে থাকে। হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, তাদের নির্দিষ্ট কালচার, নির্দিষ্ট সংস্কৃতি মেনে বিয়ে হবে, এটাই স্বাভাবিক। হিন্দুদের, মুসলমানদের আলাদা নিয়ম মেনে আলাদা কালচারে বিয়ে হবে, এটাও স্বাভাবিক। সুতরাং মুসলমান ভুক্ত মানুষ, যারা সম্প্রদায়ভুক্ত মানুষজন আছেন, তাদের জন্য নির্দিষ্ট পারিবারিক আইন আছে, আলাদা কালচার, আলাদা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতি থেকে বঞ্চিত করা হবে এই আইনটা তৈরি হলে। আমার সংবিধান যেমন ইকুয়ালিটি, বিফল্য আইন সবার জন্য সমান বলেছেন, কিন্তু দেওয়ানি আইনের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত আইন, বিবাহ বিচ্ছেদের আইন, সম্পত্তি বন্টনের আইন, দত্তক নেওয়ার আইন, ভরণ পোষণের আইন, বিবাহ বিচ্ছেদের আইন, এই যে সমস্ত সিভিল আইন আছে, যে দেওয়ানি আইন আছে, এই আইনগুলোর ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের মানুষের আলাদা আলাদা আইন রয়েছে। খ্রিস্টানরা তারা তাদের আইনের মোতাবেক আইন মেনে বিয়ে করেন। সুতরাং এমন আইন আছে, সেটাকে যদি এখন সরকার গায়ের জোরে, সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতার অহংকারে, ক্ষমতার দম্ভে পড়ে যদি আইনটাকে পরিবর্তন করতে পারেন, সুতরাং সেটা করলে সংবিধানকে লঙ্ঘন করা হবে। মুসলমান সম্প্রদায়ের যে ধর্মাচরণ, ধর্মীয় স্বাধীনতার যে অধিকার, সেই অধিকার খণ্ডন হবে, লঙ্ঘিত হবে বলে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল মনে করি। বিজেপি মুখে বলছে আমরা হিন্দুদের রক্ষাকর্তা। আমরা দেখেছি তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় যে জল ঢালা হয়, এটা হিন্দু সম্প্রদায়ভুক্ত 90% মানুষ যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা অন্যান্য ভিন রাজ্য থেকেও, বিশেষ করে বাঙালি সম্প্রদায়ভুক্ত যারা হিন্দু রয়েছেন, তারা অতি শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে তারকনাথের বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যান। এই বাবা শব্দটা উচ্চারণ করলাম, বাবাটা কিন্তু আমার বাবা নন, ওটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের তারা বাবা বলে সম্বোধন করেন। এখন তাদের বাবা, তারা যাকে সম্বোধন করেন, সেটাকে যদি আমি বাবা বলে থাকি, আমার জাত চলে যাবে না, কিন্তু তাদের প্রতি সম্মান জানানোটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার নৈতিকতার মধ্যে পড়ে। সেই জন্য আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল বাবা তারকনাথ কথাটা বললাম। সেইখানেতে টাকা নিয়ে জল ঢালানোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটা আমার কথা না, আপনার কথা না। এখন আমি বলবে তুমি মুসলিম বলে কথাটা বলছো, অনেকে সমালোচনা করতে পারেন, কিন্তু আমি ওই দৃষ্টিকোণ থেকে বলছি না। আমি বলছি যে সমস্ত পুণ্যার্থীরা, যে সমস্ত শরণার্থীরা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলেন, সেই সমস্ত পুণ্যার্থীদের মাথায় তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ, তারা নিজেরাই ব্যক্ত করছেন। হাজার হাজার লক্ষ, আপনার শত শত মাইল, কিলোমিটার পথ অতিক্রম করে আমরা তো দেখেছি, পায়ে ফসকা পড়ে যায়, বড় বড় হেঁটে হেঁটে পায়ের যন্ত্রণা শুরু হয়ে যায়। কেউ রাস্তাতেই শুয়ে পড়েন, কেউ তার দেহটাকে এলিয়ে দেন বিশ্রামের জন্য। নারী পুরুষ নির্বিশেষে, বয়স্ক, ইয়াং, বৃদ্ধা, যুবক যুবতী, তরুণ তরুণী নির্বিশেষে সকল মানুষ জাতীয় সড়ক, রাজ্য সড়ক, হাজার হাজার মাইল, শত শত কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারকেশ্বর পর্যন্ত যান, বাবার মাথায় জল ঢালতে যান। কারণ যান, তারা বিশ্বাসের সঙ্গে, ভক্তির সঙ্গে, আস্থার সঙ্গে যান। কিন্তু সেখানে গিয়ে এবারে ব্যতিক্রম হলো। এই বছরেই নতুন ঘটনা শুনতে পেলাম যে তারকনাথের মাথায় জল ঢালতে গেলেও
টাকা নিয়ে জল ঢালার ব্যবস্থা করা হচ্ছে। আর তারকেশ্বরের যে এমএলএ সন্তু পান, বিজেপির এমএলএ, তিনি কপালে একটা দারুণভাবে সনাতনী প্রতীক আঁকা থাকে। আমি সেই আঁকাটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি প্রমাণ করার চেষ্টা করেন যে উনি হিন্দু ধর্মের রক্ষাকর্তা, এমনভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন। সেই তারকেশ্বরেতে, সেই তারকনাথের মন্দিরেতে, সেখানেতে হিন্দু সনাতনী ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে জল ঢালার ব্যবস্থা করা হচ্ছে। আবার আমরা কি দেখলাম, রাম মন্দিরে কত শত কোটি টাকা চুরি করা হলো। আসলে বিজেপি চোরেদের দল, বিজেপি রাহাজানি করার দল, বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি মন্দির মসজিদের রাজনীতি করা দল। আসলে বিজেপি হিন্দুদের রক্ষাকর্তা নয়। আসলে বিজেপি হিন্দুদের বন্ধু হতে পারে না। আসলে বিজেপি হিন্দু বিরোধী। হিন্দুত্বটাকে, হিন্দু প্রেমটাকে শুধুমাত্র ওরা জাগিয়ে তুলতে চায়, মানুষের কাছে প্রচার করতে চায়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আসলে বিজেপি কোনোভাবেই হিন্দু প্রেমী না, হিন্দুদের শত্রু, হিন্দুদের বিরোধী। হিন্দুদেরকে ভোটের রাজনীতিতে ব্যবহার করতে চায় শুধুমাত্র বিজেপি। আর এক শ্রেণীর হিন্দু অন্ধভক্তরা সেটাকে সমর্থনও করছেন। কিন্তু বেশিরভাগ সংখ্যক হিন্দু সনাতনী যারা বুদ্ধি, যাদের মাথায় শুভ বুদ্ধি রয়েছে, যাদের সুস্থ চেতনা রয়েছে, তারা কিন্তু বিজেপিকে সমর্থন করে না। কারণ তারা বিজেপির যে আসল খেলা, আসল যে রহস্য, আসল যে রাজনৈতিক বোঝাপড়া, সেটা ওরা বুঝে গেছেন। যার জন্য ওই যে আসল যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে অতীতেও ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। তাহলে বিজেপি আসলে হিন্দুদের বন্ধু কিনা, আসলে হিন্দুদের রক্ষাকর্তা কিনা? এই যে দুটো ঘটনার উদাহরণ দিলাম, রাম মন্দির আর তারকেশ্বর মন্দিরে। তারকেশ্বর মন্দিরে তো আপনার বাবার মাথায় জল ঢালতে গিয়ে যে টাকার বিনিময়, অর্থের লেনদেন হচ্ছে, এর থেকে পরিষ্কার হয়ে গেল। এবার এর থেকে মানুষ বিচার করে দেখুক। মানুষকে আমাকে বলতে হবে না। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমার বলার ওপরে কোনো কিছু নির্ভর করছে না। মানুষ তাদের নিজেদের ব্যক্তি জীবনের, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছেন। বিজেপি আসলে ভালো পার্টি নাকি খারাপ পার্টি, সাদা পার্টি নাকি কালো পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি নাকি স্বচ্ছ পার্টি, এটা মানুষ তার নিজের জীবনের, দৈনন্দিন জীবনের মিষ্টি অভিজ্ঞতা হোক আর তিক্ত অভিজ্ঞতা হোক, নিজের অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নিচ্ছেন, নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করছেন।